সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত দ্রুত শেষ করার প্রত্যাশা। বিদেশে অর্থ পাচার নিয়ে অনুসন্ধানে দুদক। ইসরায়েলের বিমান হামলায় গাজায় আরও 10 জন নিহত। যুদ্ধবিরতি চুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি। সেই ভারতে আটকে গেল বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব 19 টি-20 এশিয়া কাপে 41 রানের হার। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 300 মিলিয়ন বা 30 কোটি মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এর আগে গত মঙ্গলবার 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। তাদের বিরুদ্ধে গত 15 বছরে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধানে 5 সদস্যের দল গঠন করেছে দুদক। শেখ হাসিনা, শেখ রেহানা ও জয় সহ তাদের পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান চলাকালে ব্যাংক হিসাব সম্পদ জব্দ বা ক্রোক করতে পারবে এই কমিটি। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত আগামী 3 মাসের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এই কথা জানান। শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত প্রক্রিয়া যেটা আছে সেটা খুব জোরে সোরে চলমান আছে। আমরা আশা করছি আগামী কয়েক মাসের মধ্যেই অন্তত শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত আমাদের রিপোর্ট, সেটা তদন্ত সংস্থা যেটা বলেছেন, তারা মনে করেন যে আশা করেন তারা 3 মাসের মধ্যে হয়তোবা তারা শেষ করতে পারবেন। তদন্ত রিপোর্টটা তদন্ত সংস্থা স্বাধীনভাবে করছে, সেটা আমাদের হাতে এসে পৌঁছালে তখন আমরা বলতে পারবো যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়াটা কখন শুরু হবে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সকালে অন্তত 4টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় বাস সহ 10 গাড়ির সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং অন্তত 15 জন আহত হয়েছেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। রোববার সকাল 8টা থেকে 8:30টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঘন কুয়াশার কারণে সড়ক পরিষ্কারভাবে দেখতে না পাওয়ায় দুর্ঘটনাগুলো ঘটে। নিহত ফরহাদ হোসেন ফরিদপুরের ভাঙ্গা এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, ভোর থেকে এক্সপ্রেসওয়েতে প্রচণ্ড কুয়াশা ছিল। সামান্য দূরের কিছুও দেখা যাচ্ছিল না। এক্সপ্রেসওয়ের 16 ঘর থেকে হাসারা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়কে মাওয়ামুখী লেনে কয়েকটি যানবাহন একটিকে পেছন থেকে আরেকটি ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন আহত হন। এ সময় সড়কেও গাড়ির জটলা তৈরি হয়। রাজধানীর পূর্বাঞ্চলে গাড়ির ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মোতাসিম মাসুদ নিহতের ঘটনায় আটক 3 জনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে নারায়ণগঞ্জ আদালতে তাদের হাজির করে 5 দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই 3 আসামি হলেন মুবিন আল মামুন, মিরাজুল করিম ও আসিফ চৌধুরী। বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী মাসুদ বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল নিয়ে 2 বন্ধুর সঙ্গে ঘুরতে বের হন। রাতে বাসায় ফেরার সময় পূর্বাঞ্চলে নীলা মার্কেট সংলগ্ন পুলিশ চেকপোস্টে তাদের মোটরসাইকেলটি থামানো হয়। রাত আনুমানিক 3টার দিকে পুলিশ চেকপোস্টে দাঁড়ানো অবস্থায় বেপরোয়া গতির একটি প্রাইভেট কার সেই চেকপোস্ট অতিক্রম করার সময় মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ মারা যান এবং অমিত সাহা ও মেহেদি হাসান আহত হন। আহত 2 জনও বুয়েটের শিক্ষার্থী। গত কয়েকদিনের মতো দেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। নিম্নচাপের প্রভাব কেটে গেলেও দক্ষিণাঞ্চলের কয়েক স্থানে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে। পটুয়াখালীতে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 17 ডিগ্রি সেলসিয়াস। তবে সবচেয়ে দুর্ভোগে রয়েছেন উত্তরের লোকজন। হিমালয় কন্যা হিসেবে পরিচিত পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 9.4 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে বেশি ভোগান্তিতে রয়েছেন সাধারণ শ্রমজীবীরা। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন। এছাড়া নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি এবং কুড়িগ্রামে 12.7 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে স্থানীয় আবহাওয়া অফিস। পটুয়াখালীর কলাপাড়ায় 4 ফুট দৈর্ঘ্যের একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধারের পর সেটিকে অবমুক্ত করেছে অ্যানিমাল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।
বেলা 11টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামের আবু মোসার বাড়ি থেকে জালে পেঁচানো অবস্থায় সাপটি উদ্ধার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে সাপটি ওই এলাকার সংরক্ষিত বনে অবমুক্ত করেন সংগঠনটির সদস্যরা। চাঁদপুরে লাইটিং পদ্ধতিতে ড্রাগন ফল চাষ করে সফলতা পেয়েছেন উদ্যোক্তা নাসির উদ্দিন সরকার। তাকে দেখে আগ্রহী হচ্ছেন অনেকেই। আগ্রহীদের সহযোগিতা করছে কৃষি বিভাগ। চাঁদপুরের মতলবে প্রায় 12 একর জমিতে রাতে এমন আলো জ্বলতে দেখা যায়। এখানে রয়েছে প্রতিটি 15 ওয়াটের 2000 বৈদ্যুতিক বাতি। এমন মনোরম দৃশ্য দেখতে প্রতিদিন অনেকেই ভিড় করেন। তবে এ বাতি শখের বশে নয়, জ্বালানো হয় ড্রাগন ফলের চাষের জন্য। উদ্যোক্তা নাসির উদ্দিন সরকার জানান, দিনের দৈর্ঘ্য কমে গেলে শীতকালে ড্রাগনের ফুল ধরে না। মার্চ মাসের শেষে ফুল ধরে। তাপমাত্রা বাড়লে ফল বড় হয়। জুন মাস থেকে বাজারে ড্রাগন ফল উঠতে শুরু করে। পাওয়া যায় নভেম্বর মাসের শেষ পর্যন্ত। সূর্যের আলোর ঘাটতি মেটাতে বৈদ্যুতিক আলোর ব্যবহার করছেন তিনি। এই লাইটটা যে বছর লাগাইছি সেই বছরই সেই 6 মাসে এই লাইটের টাকা আমার রিকভারি হয়ে যেতেছে। দ্যাটস গুড। এই লাইটটা আমি আরো 10 বছর এভাবেই চালাতে পারবো। নাসির উদ্দিন অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভোরে একবার এবং সন্ধ্যায় একবার 3 থেকে 4 ঘন্টা লাইটগুলো জ্বালান। লাইটিং পদ্ধতিতে স্বাভাবিক সময়ের থেকে ডবল উৎপাদন হয়। লাইট পদ্ধতি ব্যবহার করে ড্রাগন চাষ এলাকায় বেশ সাড়া ফেলেছে। এতে আগ্রহী হচ্ছেন অনেকেই। আসছি ড্রাগন ফলের বাগান দেখতে, তো দেখলাম ভালোই লাগলো। চাষ কেমনে করে এটি দেখলাম, বুঝছেন, দেখে এরপরে মনে করেন কেনাকাটাও করছি, মাঝে মাঝে কিনা নিছি, খাইছি, ভালো। কৃষি কর্মকর্তা জানিয়েছেন, লাইট পদ্ধতির চাষাবাদে ড্রাগন উৎপাদন 2 থেকে 3 গুণ বাড়ে। এতে আমদানি কমানো সম্ভব হবে। এখানে নতুন নতুন উদ্যোক্তারা এখানে আকৃষ্ট হচ্ছেন এবং আমরাও মোটিভেশন ট্যুরগুলো সেখানে করতেছি, কৃষকদেরকে নিয়ে যাচ্ছে, উদ্যোক্তাদের নিয়ে যাচ্ছে, যাতে তারা এই পদ্ধতিটা দেখে আরো বেশি আকৃষ্ট হতে পারে। তিনি জানান, ড্রাগন একসময় সুপার শপের ফল ছিল, যা এখন খুবই সহজলভ্য। দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্য গাজায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত 10 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নুসেরাত শরণার্থী শিবির এবং দেইর আল বালা শহরের 2টি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 2 জন শিশুও রয়েছে। এছাড়া উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালেও বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। উপত্যকার উত্তর প্রান্তে যে 3টি হাসপাতালে এখনও চিকিৎসা সুবিধা চালু রয়েছে, এটি তার মধ্যে অন্যতম। ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তিতে পৌঁছানোর আলোচনা 90% সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা। আগামী কয়েকদিনের মধ্যে 3 ধাপের যুদ্ধবিরতিতে উভয় পক্ষ সম্মত হতে পারে। রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। আলোচনার সঙ্গে জড়িত ওই কর্মকর্তা জানান, যুদ্ধবিরতির প্রস্তাবে গাজা ইসরায়েল সীমান্তের দৈর্ঘ্য বরাবর কয়েক কিলোমিটার প্রশস্ত একটি বাফার জোন তৈরির সম্ভাবনার কথা বলা হয়েছে। ইসরায়েল ওই এলাকায় সামরিক উপস্থিতি বজায় রাখবে বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা। চুক্তি প্রস্তাবনায় ইসরায়েলি জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়ার কথাও বলা হয়েছে। জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি নিয়ে হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 5 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে রয়েছে এক শিশু ও 4 জন নারী। এই ঘটনায় 200 জনেরও বেশি লোক আহত হন। সাক্সনি আনহাল্ট রাজ্যে স্থানীয় সময় শুক্রবার রাতে হামলার এই ঘটনা ঘটে। এরপরই সন্দেহভাজন হিসেবে তালেব নামে এক সৌদি নাগরিককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত দ্রুত শেষ করার প্রত্যাশা। বিদেশে অর্থ পাচার নিয়ে অনুসন্ধানে দুদক। ইসরায়েলের বিমান হামলায় গাজায় আরও 10 জন নিহত। যুদ্ধবিরতি চুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি। সেই ভারতে আটকে গেল বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব 19 টি-20 এশিয়া কাপে 41 রানের হার।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ নিয়ে ফিরবো বিকাল 4টায়। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।